আপনি আপনি এভাবে আমাকে টেনে নিয়ে এলেন কেন? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম ধারণা আছে আপনার? এই মেয়ে, তোমার কি মিনিমাম কমন সেন্স নেই? তুমি বাবা মেয়ের দরজার আড়ালে আড়ি পেতেছিলে, কারো পার্সোনাল কথা আড়ি পেতে শুনতে নেই, এটা জানা নেই তোমার? এখন যদি আমার জায়গায় অন্য কেউ চলে আসতো তখন কি হতো? আরে আমি তো চুপ, আর একটা কথাও না, চুপচাপ খাবার খেয়ে নাও। কিন্তু আমার কথা আর কিছু বলার আগেই আরশ অবনীর মুখে খাবার পড়ে দিল। আর একটা কথাও না, দ্রুত খাবার শেষ করো, একটু পর আর খাওয়ার সময়টুকু পাবে না। পার্লার থেকে কয়েকজন বিউটিশিয়ান আসবে তোমাকে সাজাতে, তাই তাড়াতাড়ি খাবারটা শেষ করো। কেন কেন? সামান্য বৌভাতের অনুষ্ঠানে পার্লার থেকে লোক এনে সাজানোর কি দরকার? আমি নিজেই তো যথেষ্ট সুন্দর করে সাজতে জানি। আর ইউ ক্রেজি? আমাদের ফাংশনে কত নামি দামি লোকজন আসবে তার ধারণা আছে তোমার? চুপচাপ দ্রুত খাবার খেয়ে নাও। কথাটা বলে আরশ রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর পার্লার থেকে কয়েকজন বিউটিশিয়ান অবনীকে সাজিয়ে দিল। অবনীকে খুব সুন্দর দেখাচ্ছে। ব্লু কালার লেহেঙ্গা, ডায়মন্ডের জুয়েলারি, সিম্পল মেকআপ, স্টাইলিশভাবে খোপা, ব্যাস এইটুকুতেই অসম্ভব সুন্দর লাগছে অবনীকে। বিউটিশিয়ানরা গর্জিয়াস মেকআপ করাতে চেয়েছিল, কিন্তু অবনী বারণ করায় সিম্পল মেকআপ করিয়েছে। অবনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তখনই আরশ রুমে প্রবেশ করতেই অবনীকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়। তার চোখ আটকে যায় অবনীর দিকে। আরশের পারফিউমের ঘ্রাণটি পুরো রুমে ছড়িয়ে পড়ে। এই স্মেলটা অবনীর খুব ভালো লাগে। অবনীও আয়নার মধ্যে আরশকে দেখে এক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। আরশকে সবসময় সুন্দর লাগে, তবে আজ একটু বেশিই সুন্দর লাগছে। ব্লু কালার ড্রেস, হাতে চকলেট কালার ফিতার ঘড়ি, স্পাইক করা চুলে যেন আরশকে অন্যরকম সুন্দর লাগছে। আরশের উপস্থিতিতে অবনীর হৃদস্পন্দন বেড়ে গেল। এমনটা আগেও হতো অবনীর, কিন্তু তা শুধু ভয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন যেন অন্যরকম শিহরণ বয়ে গেল। এ এক অদ্ভুত অনুভূতি। আরশের মোবাইলে একটা কল আসায় আরশ আর অবনীর ঘোর কাটে। আরশ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়। এতক্ষণ স্যাস্টার মতো তাকিয়েছিল, ভাবতেই অবনী লজ্জা পেয়ে গেল। আরশ নিজে নিজে বলছে, ছি ছি আরশ, তুই এতক্ষণ ভ্যাবলার মতো এই মেয়েটার দিকে তাকিয়েছিলি? এই মেয়েটাকে আগে কখনো দেখিসনি নাকি? ভুলেও আর কখনো এই গুন্ডি মেয়েটার দিকে তাকাবি না। আরশ মোবাইলে কথা শেষ করে অবনীকে বলল, এসো, গেস্টরা অলরেডি চলে এসেছে, আমাদের নিচে যেতে হবে। তো যান যান না আপনি, আমি কি একা হাঁটতে পারি না? শুনুন, আমার দুটো পা আছে, আমি একাই যেতে পারবো, বুঝেছেন আপনি? শোনো, তোমার মতো মেয়েকে এমনি এমনি সাথে নিয়ে ঘুরঘুর করার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝেছো? নেহাত এখানে মান্যগণ্য ব্যক্তিরা রয়েছে, নাহলে তোমার মতো মেয়েকে আমি যেতে বলবো তো দূরের কথা, তুমি নিজে থেকে যেতে চাইলেও নিতাম না। আমার মতো মেয়ে মানে? হোয়াট ডু ইউ মিন? কী বোঝাতে চাইছেন আপনি? এই ঝগড়া করাটা কি তোমার হ্যাবিট নাকি? কোনো একটা ইস্যু পেলে ঝগড়া শুরু করে দাও। আমি ঝগড়া করছি? ঝগড়া তো আপনি করছেন, অতীতেও করেছেন আর ভবিষ্যতেও জন্য প্রিপারেশন নিচ্ছেন। হ্যাঁ, সবসময় আমি ঝগড়া করি। এবার দয়া করে আমার সাথে নিচে যে আমাকে উদ্ধার করুন মহারানী। থাক থাক, এত করুণ সুরে বলতে হবে না, আমি এমনিতেই খুব দয়ালু মানুষ। কেউ আকুতি মিনতি করলে, কিছু বললে কথা রাখি। নিরীহ পেয়ে কারো মতো ফাঁকা আওয়াজ করি না। প্রতি উত্তরে আরশ কিছু বলে না। অন্য সময় হলে হয়তো দুজনের মধ্যে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে যেত, কিন্তু কথায় আছে না, বিপদে পড়লে কিছু কথা চুপচাপ হজম করতে হয়। আরশের ঠিক সেই দশা। তারপর অবনী আর আরশ সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সবার দৃষ্টি তাদের দিকে। সবাই বলাবলি করছে কত সুন্দর মানিয়েছে তাদের। অনেকে বলেছে, এমন একটা বৌমা যদি আমার ছেলের জন্য পেতাম। জাহানারা খান তাদের দিকে এগিয়ে গেল। আরশ আর অবনী মিলে জাহানারা খানকে পা ছুঁয়ে সালাম করলো। জাহানারা খান অবনীর গালে হাত দিয়ে বলল, বাহ, কি মিষ্টি লাগছে আমার মিষ্টিকে। আমি তো একটা মেয়ে হয়ে চোখ ফেরাতে পারছি না। আরশ অভিমানী সুরে বলল, জানে মানে আমার দিকে তো দেখছি তোমার কোনো নজরই নেই। কে বললো এই কথা? আমার দাদুভাই তো অলওয়েজ হ্যান্ডসাম বয় লাগে। আমার দাদু ভাইয়ের রূপে তো আমি বুড়ো বয়সে প্রেমে পড়ে যাচ্ছি। তারপর জাহানারা খান দুজনকে আদর করে মেহমানদের কাছে গেলেন। আরশ আর অবনী আকবর খান আর প্রিয়া খানকে সালাম করতে গেল।
আকবর খান তাদের দোয়া করে দিলেন, কিন্তু প্রিয়া খান শুধু আরশকে দোয়া করে দিল, অবনীর দিকে ফিরেও তাকালো না। এতে কেন জানি অবনীর বুকে কষ্ট অনুভব হলো। নিজের মনের অজান্তেই চোখের কোণায় পানি চলে এলো। হয়তো তার মা বেঁচে থাকলে তাকেও এভাবে আদর করে দিত। ব্যাপারটা আরশের চোখ এড়ায়নি। আরশ তার মাকে বলল, উফ মম, আমাকে যদি একসাথে সব আদর দিয়ে দাও, আরেকজন তো নজর লেগে যাবে, পরে যদি আমার বদ হজম হয়ে যায়। প্রিয়া খান আবার ছেলের জন্য আবার পজিটিভ, তাই ভয় পেয়ে গেলেন যদি সত্যি ছেলের বদ হজম হয়ে যায়। তাই বাধ্য হয়ে অবনীকেও আদর করে দিলেন। আরশ আর অবনীর জন্য দুটি পাশাপাশি রাজকীয় চেয়ার রাখা হয়েছে। তারা সেই দিকটায় যাবে। অবনীর চোখ পড়ল সদর দরজার দিকে। তার বাবা আর হাসান আঙ্কেল আসছে। অবনী তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরল, তারপর পাশ হয়ে সালাম করে বলল, কেমন আছো বাবা? তোকে ছাড়া কি করে ভালো থাকি রে মা, তোকে ছাড়া তো কখনো একা থাকিনি, তাই একটু খারাপ লাগছে। তুই কেমন আছিস? তোমার মেয়ে কি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে বাবা? তুমিই তো উঠে পড়ে লেগেছিলে আমাকে পর করার জন্য। ওই দেখো বোকা মেয়ে, কান্না করছিস কেন? সাজ নষ্ট হয়ে যাবে তো। তোকে খুব সুন্দর লাগছে রে মা। আমি খুব ব্যর্থ বাবা, তাই না রে? তোকে কখনো এত দামি জামা কাপড় অলংকার কিনে দিতে পারিনি। চুপ করো তুমি, একদম বাজে কথা বলবে না। দামি জামা কাপড় হলেই যে সুখী হতে হবে এমনটা কে বলেছে তোমাকে? তুমি আমাকে রাজকন্যার মতোই রেখেছো, কখনোই অভাব বুঝতে দাওনি। আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি বাবা। আরশ দূর থেকে অবনীর বাবাকে দেখে এগিয়ে গেল। তারপর অবনীর বাবাকে আর হাসান চৌধুরীকে সালাম করলো। কিছু কথাবার্তার পর অবনী আর আরশ তাদের রাজকীয় চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর মানুষজন এসে অবনীকে দেখে যাচ্ছে। পুরুষরা আরশের সাথে হ্যান্ডশেক করছে। চৈতি আর প্রিয়া খান একসাথে দাঁড়িয়ে সলা পরামর্শ করছে কিভাবে অবনীকে সবার সামনে অপদস্থ করা যায়। চৈতি প্রিয়া খানকে বলল, খালামণি, কাকে বেশি সুন্দর লাগছে বলো তো, আমাকে নাকি ওই থার্ড ক্লাস মেয়েকে? আরে এটা কোনো প্রশ্ন হলো? তোর চেয়ে সুন্দর হবে ওই মেয়েটা? কোনোদিন তোর নখের সমানও হতে পারবে না। সত্যি বলছো? কি আশ্চর্য, আমি আবার মিথ্যে বলতে যাব কেন? তাহলে সবাই ওই মেয়েটা সুনামি পঞ্চমুখ কেন? দূর বোকা মেয়ে, বুঝতে পারছিস না ও এখনো বাড়ির নতুন বউ, তাই আবার খান বাড়ির পুত্রবধূ। কারো ভালো না লাগলেও কি সামনাসামনি কিছু বলবে নাকি? সেটা তো বুঝলাম, কিন্তু আমি বেশ কয়েকবার লক্ষ্য করলাম আরশ ওই ক্ষেত মেয়েটার দিকে কয়েকবার আর চোখে তাকিয়েছে। আর চোখে তাকিয়েছে, তার মানে মনে হচ্ছে ওদের সম্পর্কটা এখনো পুরোপুরি ঠিক নয়। কীভাবে বুঝলে তুমি? আরে বুঝতে পারছিস না? যদি ওদের সম্পর্ক ঠিকই হতো তাহলে বাবুর নিজের বউকে দেখার জন্য এত লুকোচুরি কী দরকার? হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু আমার মনে হচ্ছে আরশ ধীরে ধীরে মেয়েটার প্রতি উইক হয়ে পড়ছে। না হলে যে ছেলে কখনো কোনো মেয়েদের দিকে তাকিয়ে দেখেনি, এমনকি আমার দিকেও তাকায়নি, সে ছিল ওই ক্ষেত মেয়েটাকে দেখার জন্য উতলা হয়ে পড়েছে, তা আবার লুকিয়ে লুকিয়ে। আরে ধুর, আমার বাবুনের মাথা অতটাও খারাপ নয় যে তোর মতো একটা সুন্দরী মেয়েকে রেখে ওই মিডল ক্লাস মেয়েটার উপর উইক হয়ে পড়বে। তুই বরং বাবুনের কাছে যা, তোকে দেখে আমি ফিদা হয়ে যাই, আর বাবুন দোষটা খেয়ে তোর প্রেমে পড়ে যাবে। ঠিক বলেছ, তুমি থাকো, আমি আসছি। চৈতি গিয়ে আরশকে হুট করে জড়িয়ে ধরে বলল, হ্যালো বেবি, উই আর লুকিং সো বিউটিফুল। চৈতি এরকমভাবে আচমকা আরশকে জড়িয়ে ধরবে আরশ কখনো তা ভাবতেই পারেনি। বিরক্তিতে আরশের কপালে ভাঁজ পড়ল, হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। আরশ চৈতিকে তৎক্ষণাৎ নিজের থেকে ছাড়িয়ে বলল, কতবার তোকে বলেছি হুটহাট আমাকে হাক করবি না, তারপরও কেন বারবার চেষ্টামি করছিস? তুই বুঝতে পারছিস না এতে করে তোর উপর আমি যথেষ্ট বিরক্ত বোধ করি? তোকে লাস্টবারের মতো ওয়ার্ন করছি, এখন বিভিন্ন গেস্টরা আছে তাই কিছু করলাম না। নেক্সট টাইম এমন অসভ্যতামি করলে কানের নিচে কষে 2টা থাপ্পড় মেরে দেব। চৈতি আরশের রাগ সম্পর্কে ভালো করেই জানে, তাই আরশের কথায় চৈতি ভয় পেলেও আরশকে তা বুঝতে দিল না। কামন আরশ, জাস্ট হাক করেছি, এত তো রিয়াক্ট করার কি আছে? চৈতির কথায় অবনী বলল, রিয়াক্ট করবে না কেন ননদিনী? তুমি যদি তোমার ভাইজানের এত সুন্দর একটা বউকে পাত্তা না দিয়ে থেকে সুনামির মতো তার উপর ছাপিয়ে পড়ে আঠার মতন লেগে থাকো, তাহলে তো রিয়াক্ট করবেই, তাই না?
স্টপ দিস। এই মেয়ে, আমি আমার আরস বেবির সাথে কথা বলছি, ওকে? সো তোমার মুখটা বন্ধ রাখো। চৈতির কথা শুনে আরস বলল, ঠিক করে কথা বল চৈতি। তুই মনে হয় ভুলে যাচ্ছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। এই মেয়ে নয়, ভাবি বলে ডাকবে অবনীকে। গট ইট? আরসের কথায় চৈতি জোরপূর্বক মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আরস চৈতিকে আবারও বলল, সরি বল অবনীকে। আরসের কথায় চৈতি উত্তেজিত হয়ে বলল, হোয়াট? আমি কেন সরি বলবো? আমি কি এমন দোষ করেছি যার জন্য সরি বলতে হবে? এই যে একটু আগেই বললি আমার সাথে কথা বলছিস, ও যেন মুখটা বন্ধ রাখে, সেজন্যই সরি বলবি। কি যা তা বলছিস? সামান্য একটা কথার জন্য আমার ওকে সরি বলতে হবে? ইম্পসিবল। আমি তোকে সরি বলতে বলেছি মানে? তুই এখন সরি বলবি, ব্যাস। চৈতি বাধ্য হয়ে অবনীকে সরি বলল, আর মনে মনে বলল, আমিও দেখব অবনীর প্রতি তোমার এত দরদ কতদিন থাকে, আর পথের কাঁটাকে আমি তো ঠিকই উপড়ে ফেলব। এদিকে অবনী মুগ্ধ তার দৃষ্টিতে আরসের দিকে তাকালো। অবনী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি একটা নারী পারফেক্ট মর্যাদা পায় তার স্বামীর কারণে, আরসই যেন তার উদাহরণ। রূপ আর জিসানও এলো। অবনী রূপা আর জিসানের সাথে কথা বলছে, আরস তার বন্ধুদের সাথে কথা বলছে। জিসান অবনীকে বলল, তা অবনী, তলে তলে টেম্পো চালাও, আমরা বলি হরতাল। ওই, এইসব বস্তা পচা কথা বলবি না একদম। রূপা বলল, আমি বাতাসে কেমন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি, ভেতরে ভেতরে এত কিছু, অথচ আমাদের জানাও নেই। এই তোরা থামবি? বিয়েটা একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, কিন্তু আমাদের মাঝে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নেই, টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক, বুঝেছিস? জিসান বলল, থাক থাক, আমাদের আর অত বোঝাতে হবে না, আমরা সব বুঝি। কিন্তু কথা হলো আমাদের ট্রিট যেন পেয়ে যায়। আর তোর বরকে বলিস আমাদের প্রমোশনটা যেন দ্রুত করে। প্রমোশন? যে বেটার অফিসে আমারই জায়গা হলো না, ওই বেটা আমার কথায় তোদের প্রমোশন করবে বলে তোর মনে হয়? তখন তুই সামান্য এমপ্লয়ি ছিলি, এখন তো তার একমাত্র বউ। এখন বললে ঠিকই শুনবে। বউ নয় ছাই। না, উনি আমাকে বউ বলে মানে, আর না আমি ওনাকে বর বলে মানি। ট্রিট কিন্তু চাই আমাদের। শোন, দাওয়াত পেয়েছিস সেটাই অনেক, ওসব ট্রিট দিতে পারবো না। এই কি বললি? ট্রিট দিবি না মানে? তুই যদি আমাদের ট্রিট না দিস তাহলে এমন অভিশাপ দেবো যে। থাক থাক, আর বলতে হবে না, ট্রিট সময় মতো পেয়ে যাবি। যত সব পেটুকের দল। তখন হঠাৎ একটা সাউন্ড এলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা জানেন নিশ্চয়ই আজকের এই ফাংশন শুধু মাত্র আমাদের বিখ্যাত বিজনেসম্যান আরস খান আর তার ওয়াইফের জন্য। তাদের জন্য এত আয়োজন, আর আমরা তাদের একটি গান শুনবো না, তা কি হয়? তাই এখন আপনাদের সামনে গান গাইবে আরস আর অবনী। আর আপনারা তো জানেনই, আপনাদের আরস খান সব কিছুতেই অলরাউন্ডার, কিন্তু তার ওয়াইফের গুণ সম্পর্কে তো আমাদের তো কোনো ধারণাই নেই, তাই না? তাই আমি চাই শুধু আরস খানের ব্যাপারে জানলে তো চলবে না, তার বইয়ের গুণ সম্পর্কেও তো একটু ধারণা হওয়া দরকার আপনাদের। কি বলেন সবাই? সবাই হ্যাঁ সূচক দম সম্মতি দিল। এতক্ষণ একটা মাইক্রোফোন হাতে নিয়ে চৈতি কথাগুলো বলছিল। মূলত এটা চৈতির একটা প্ল্যান, যাতে গান গাইতে না পেরে অবনী সকলের সামনে অপদস্থ হয়। এদিকে চৈতির কথা শুনে জিসানার রূপা বলল, কে রে মেয়ে, এভাবে তোর গান গাওয়ার কথা সবার সামনে বলে দিল? একবারও তোর মতামত জানতে চাইলো না তুই গাইতে পারিস কিনা? তা কেন জিজ্ঞেস করতে যাবে? ও তো চাইছে আমি গান গাইতে না পেরে সবার সামনে অপদস্থ হই। মানেটা পরে বলবো, এখন একটু তাকে চমক লাগিয়ে আসি। কি বলছিস? তুই কি কখনো গান গেয়েছিস নাকি? আচমকে কি করে গান গাইবি? আরে দেখ না কি হয়, ও যদি পুনহুল হয় আমিও হব বাঘা তেঁতুল। কথাটা বলে অবনী আরসের কাছে গিয়ে বলল, কি হলো, চলুন, গান গাইতে হবে না আমাদের? কথাটা বলে আরসকে চোখ মারল। অবনীর এমন কাজে আরস ফেবাচাকা খেয়ে গেল। চৈতে একটা গিটার আরসের হাতে ধরিয়ে দিল। আরস অবনীর দিকে এক পলক তাকিয়ে গিটারে সুর তুলল। অবনীকে এরকম স্ট্রংলি থাকতে দেখে প্রিয়া খান বলল, কিরে, এই মেয়ের মাঝে তো কোনো নার্ভাস ফিল হতে দেখছি না, কেমন সহসা চলে এলো গান গাইতে দেখছিস। কামন খালামণি, গান গাইতে ঢ্যাং ঢ্যাং করে চলে আসলে গান গাওয়া যায় নাকি? তোমার মনে হয় ওই খ্যাত মেয়েটা আরসের সাথে গান গাইতে পারবে? গান গাইতেও যোগ্যতা লাগে, বুঝেছ? তখন অবনী গেয়ে উঠল,
গান শেষে হাততালি দিল। ওদের গান শুনে তো চৈতি হিংসায় জ্বলে পড়ে মরছে। প্রিয়া খান বলল, কিরে তুই না বললি খ্যাত মেয়ে এটা গান গাইতে পারবে না? এখন তারও বেশি করে সবার দৃষ্টি আকর্ষণ করে নিল। সবাই কিরকম বাহবা দিচ্ছে। সেটাই তো দেখছি। তুমি চিন্তা করে দেখো আমি কি করি। এবার এমন ফোন দিয়ে আঁটবো ও সেটা কল্পনাও করতে পারবে না। চৈতি গিয়ে অবনীকে জড়িয়ে ধরে বলল, খুব সুন্দর গেয়েছো ভাবি। আমি তো জাস্ট কল্পনাই করতে পারছি না। হ্যাঁ, আমি সবসময় কল্পনার বাইরের জিনিসটাই করি, যা অনেকে ভাবতেও পারে না। বিনিময়ে চৈতি জোরপূর্বক হেসে দিল আর মনে মনে বলেছে, হাসো হাসো, খুব ভালো করে হেসে নাও। একটু পর তো লজ্জায় আর চোখও দেখাতে পারবে না। মনে মনে কথাটা বলে চৈতি একটু শয়তানি হাসি দিল। চৈতি পুনরায় মাইক্রোফ হাতে নিয়ে বলল, আপনারা সবাই তাদের ডুয়েট গান শুনেছেন নিশ্চয়ই। গানটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তাই আমি অবনী এবার আমাদের একটা একক ডান্স পরিবেশন করে দেখাক আমি চাই। চৈতির কথা শুনে জাহানারা খান এগিয়ে এসে বললেন, এখানে কোনো ডান্স কম্পিটিশন চলছে না যে অবনী নেচে গেয়ে সবাইকে দেখাবে। অবনী নতুন বউ, কোনো নৃত্য পরিবেশন নয় যে সবাইকে নেচে দেখাবে। গান দুজনকে গাইতে বলেছিলে, তাই আমি আর শব্দ করিনি। তার মানে এই নয় যে অবনী সবাইকে নেচে দেখাবে। দাদা, তুমি এত রিয়্যাক্ট কেন করছো? আমি তো জাস্ট অবনীর গুণগুলো সবার সামনে প্রেজেন্ট করতে চাইছি। জাহানারা খান হাত উঠিয়ে বলল, থাক, তোমাকে এত অবনীর গুণগুলো তুলে ধরতে হবে না। গুণ দেখানোর দরকার হলে নাচ গান ছাড়াও অনেক কিছু দিয়ে দেখানো যায়। আর তা হলো সুন্দর আচরণ, যা অবনীর রয়েছে। সুন্দর কোনো গুণ তুলে ধরা দরকার নেই। জাহানারা খানের কথায় চৈতির মুখে ঝামা ঘষে গেল। অবনী এসে বলল, থাক না দাদু, আমার একটা মাত্র ননদির আবদার আমি ফেলি কি করে? ওর যখন আমার নাচ দেখার এত শখ জেগেছে, তাহলে একটু নেচেই দেখাই। গান যখন গেয়েছি নাচতেও পারবো। কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে। অবনীর কথা শুনে চৈতির মনটা খুশিতে নেচে উঠল আর মনে মনে বলছে, ইয়া, ঘুঘু তো দেখছি জায়গা মতো ফাঁদে পা দিয়েছে। যাও যাও, ভালো মতো নাচো। একটু পর দেখবো তোমার এত বড় বড় কথা কোথায় যায়। চৈতি সাউন্ড বক্স চালু করে হাম তেরে বিন আব রহ নেহি সকতে। গানটি তালে তালে অবনী আরশের চারপাশে নাচছে। কিন্তু কিছুক্ষণ পর অবনী অনুভব করলো তার লেহেঙ্গার ব্লাউজ পেছন থেকে ছিঁড়ে আসছে। কিন্তু ব্যাপারটা এমন এক পর্যায়ে যেখানে অবনী না পারছে নাচ থামাতে আর না পারছে কিছু করতে। অবনীর বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেল। মান হারানোর ভয়ে অবনী ভাবতেই পারছেন এমনটা কি করে হলো। মূলত যখন চৈতি অবনীকে জড়িয়ে ধরেছিল, তখনই ব্লেড দিয়ে অবনীর ব্লাউজ অনেকটা ছিঁড়ে দিয়েছিল, যার ফলে ধীরে ধীরে অবনীর ব্লাউজটি অনেকটা ফাঁক হয়ে গেল। অবশেষে পুরোটাই ছিঁড়ে গেল। অবনীর সাথে সাথে নাচ থামিয়ে ফেলল। ব্যাপারটি কারো চোখে পড়ার আগেই আরশ যেহেতু অবনীর কাছে ছিল, তাই দ্রুত নিজের কোটটি খুলে অবনীর গায়ে জড়িয়ে দিল। আকস্মিক ঘটনায় সকলেই ভরকে গেল। চৈতি তো হ্যাভি খুশি হয়েছিল, কিন্তু আরশের কারণে তার মুখের হাসিটা মুহূর্তেই মলিন হয়ে গেল। আরশ সবাইকে এক্সকিউজ মি বলে রুমের দিকে নিয়ে গেল। তারা যেতে জাহানারা খান চৈতিকে চোখ রাঙিয়ে বলল, তোমাকে আমি নিষেধ করেছিলাম এসব নাচানাচি বাদ দিতে। আশ্চর্য দাদু, তুমি আমাকে কেন ব্লেম করছো? আমি কি অমনিকে নাচার জন্য বাধ্য করেছিলাম? ও নিজেই তো নাচতে নাচতে নাচার জন্য রাজি হয়ে গেল। এতে আমার দোষটা কোথায়? সব কিছুতেই আমার উপর আঙুল তোলাটা তোমার হ্যাবিট হয়ে গেছে। চুপ, একদম চুপ। আবার বড় বড় কথা বলছো। তোমরা যে কেন এমনটা করছো আমি বুঝি না ভেবেছ? ভুলে যেও না আমি পেশায় একজন জাজ। চৈতি আর বেশি কথা বাড়ালো না, যদি আবার ধরা পড়ে যায় সেই ভয়ে। অবনীকে রুমে এনে আরও সে ইচ্ছা মতো ঝাড়ি দিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? সব সময় নিজের জেদকেই প্রাধান্য দাও কেন বলো তো? সব সময় নিজেকে জিততেই হবে? দাদু তো চৈতিকে না করেই দিয়েছিল, তারপরও কেন নাচতে গিয়েছিলে? এখন যদি আমি সেখানে উপস্থিত না থাকতাম তাহলে কি হতো বলো তো? ড্রেসটা ভালোভাবে চেক করে পড়তে পারোনি? এখন তো সবাই ভাববে আমি টাকা বাঁচানোর জন্য তোমাকে নর্মাল ড্রেস কিনে দিয়েছি। সত্যি, ইউ আর জাস্ট ইম্পসিবল।
বিশ্বাস করুন, আমি ড্রেসটা ভালো করে চেক করেই পরেছিলাম, কিন্তু হঠাৎ এমনটা কী করে হলো? হ্যাঁ, তুমি দেখেই পড়েছিলে। আমি হিংসে করে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। একদম বাজে কথা বলবেন না। আমি কি একবারও তা বলেছি নাকি? তা বলার আর কি বাকি রেখেছ? তুমি ড্রেসটি দেখেই পরেছিলে, তার মানে কেউ ইচ্ছে করে তোমার ড্রেসটা ছিঁড়ে দিয়েছে। ঘরে তো তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই, তাই না? তার মানে তুমি বোঝাতে চাইছো আমি এরকম করেছি? দূর, আপনার সাথে কথা বলাটাই বেকার। চুপ, একদম চুপ। দ্রুত গিয়ে ড্রেস চেঞ্জ করে এসো, স্টুপিড গার্ল। কথাটা বলে আরশ রুম থেকে বেরিয়ে গেল। তারপর গেস্টদের বিদায় দিয়ে রুমে এসে বিছানায় পিঠ এলিয়ে দিল। অবনী ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। অবনী ধীর পায়ে আরশের কাছে এগিয়ে গেল। তারপর আরশকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। অবনীর কথায় আরশ উঠে বসে বলল, শোনো, এতে করে এত প্রাউড ফিল করার কিছু নেই, বুঝেছো? তোমার জায়গায় অন্য কেউ আমার বউ হলে আমি সেটাই করতাম। এর জন্য ভেবো না আমি তোমাকে বউ বলে মেনে নিয়েছি। তোমার মতো গুণটি মেয়েকে আমি কখনো বউ বলে মানব না। গট ইট। আরে, আপনি তো ভারী ভারী অদ্ভুত মানুষ, পুরোই গিরগিটির মতো। রূপ বদলাতে 1 সেকেন্ডও সময় লাগে না। বাই দ্য ওয়ে, আপনার কি মনে হয় আমি আপনাকে স্বামী বলে মেনে নিয়েছি? লাইক সিরিয়াসলি? আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাহলে আপনি ভুল করছেন। তেমনটা কখনোই হবে না। এই শোনো, তোমার মতো জঙ্গলি মেয়ের কাছে আমি তা কখনো আশাও করি না। কি বলছেন? আমি জঙ্গলি? আমি যদি জঙ্গলি হই, আপনি হলেন একটা বনমানুষ। চুপ, একদম আমার সাথে কথা বলতে আসবে না। কেমন লাট সাহেব এসেছেন, কথা না বলে কি উপায় আছে? আমার কি ঠেকা পড়েছে আপনার সাথে কথা বলতে যাব? আপনিও আমার সাথে একদম কথা বলতে আসবেন না, বলে দিলাম। দেখা যাবে কে কার সাথে আগে কথা বলে। কথাটা বলে আরশ ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল। এদিকে চৈতি আর প্রিয়া খান তাদের রুমের বাহিরে একটি সাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চৈতিমা, তুই সত্যি ভেবে বলছিস তো এ সাপটা আমার বামনকে কামড়ে দিবে না তো? উফ খালামণি, কতবার বলবো এটা মন্ত্রপুত সাপ। আমি সাপটিকে অবনীর জামার ঘ্রাণ শুকিয়ে দিয়েছি। সাপরে বলে দিয়েছে সাপটিকে জামার ঘ্রাণ শুকিয়ে দিতে পারলেই তিনি নিজে থেকে ওই মানুষকে চিনে নেবে। এবার এই রাতেই হবে অবনীর শেষ রাত। কথাটা বলে সাপটিকে আরশ আর অবনীর রুমের দিকে ছেড়ে দিল। সাপটি ঘুরঘুর করে আরশের ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে পড়ল। আর অবনী বিছানার পাশে নিচে ফ্লোরের এক কোণে বসে ভাবছে কিভাবে আরশকে জানাবে ওই চৈতি মেয়েটা ভালো না। ও সবটা জেনে গেছে। তাছাড়া যদি জানায়ও, তার কাছে তো উপযুক্ত কোনো প্রমাণ নেই। তাছাড়া কাউকে কিভাবে বিশ্বাস করাবে এসব? একদম বাজে কথা বলবেন না। আমার কথা বাদ দিয়ে নিজের কথা বলুন। এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলেন। আরশ খান এসবে ভয় পায় না। এখন কোথায় গেল আপনার এত বড় বড় কথা? যান, গিয়ে সাপটিকে শায়েস্তা করুন। আমি তোমার মতো সাপকে ভয় পাই না। তার মানে এই নয় যে সত্যিকারের সাপকে কেউ ভয় পাবে না। অবনী রেগে গিয়ে বলল, কি বললেন? আপনি আমি সাপ? তা নয় তো কি, শুধু সাপই নও, তুমি না একটা নাগিনী। আমি নাগিনী? নাগিনী তো আমাকে মারার জন্যই তো এ বাড়িতে এসেছ। আমি নাগিনী হলে আপনি হলেন শেওড়া গাছের পেতনির জামাই। এক্স্যাক্টলি, তুমি তো পেতনির মতোই আমার ঘাড়ে চেপেছ। একদম বাজে কথা বলবেন না। আপনার মতো অসভ্য লোকের ঘাড়ে চাপার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই। আমি যদি জানতাম পাত্রের জায়গায় আপনি থাকবেন, তাহলে আপনাকে বিয়ে করার চেয়ে গলায় দড়ি দিয়ে মরতাম। এক মিনিট, তুমি আবার ইচ্ছে করে আমাকে মারার জন্য সাপটা বিছানায় ছেড়ে দাওনি তো? আপনার কি মাথায় গোবর নিয়ে ঘুরেন নাকি? আমি যদি সাপটা বিছানায় ছেড়ে দিতাম, তাহলে আমি রুম থেকে বেরিয়ে যেতাম না? আমি কি জাদু দিয়ে বাইরে গিয়ে দরজা লক করে আবার ভেতরে চলে এসেছি? এই বুদ্ধি নিয়ে আপনি টপ বিজনেসম্যান হয়েছেন। হাউ ফানি। চুপ, এখন এত লেকচার না দিয়ে দরজায় ধাক্কা দাও, সেটা কাজে লাগবে। জাহানারা খান সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন, বক্সে কিছু গহনা নিয়ে। এদিকে ছেলের ভয়ার্থ কণ্ঠ শুনে প্রিয়া খান আর চুপ থাকতে পারল না। চৈতি, দরজাটা খোল, বাবুন ভয় পাচ্ছে। ওই মেয়েকে অন্যভাবে শায়েস্তা করা যাবে। দেখছিস না বাবুন কতবার করে বলছে দরজা খোলার জন্য। খালামণি, তুমি বুঝতে পারছো না, ও তো নিজের বউকে সাপের কামড় থেকে বাঁচানোর জন্য চেঁচাচ্ছে। তখনই জাহানারা খান এসে শক্ত কণ্ঠে বলল,
কি হচ্ছে এখানে? দুজন মিলে এখানে কি করছো? জাহানারা খানের কথায় প্রিয়া খান আর চৈতি দুজনেই ভয় পেয়ে গেল। প্রিয়া খান তো মনে মনে নিজের কপাল চাপটাচ্ছে আর মনে মনে বলছে, হায় হায় রে, গেল গেল, আমার সব কিছু গেল। এখন যদি এই শাশুড়ি মা সবটা জানতে পারে, আর বাবুন যদি জানে তার মা ঘরের মধ্যে সাপ ঢুকিয়ে দিয়েছে, তাহলে তো বাবুন আর জীবনেও আমাকে মা বলে ডাকবে না। কিনা সন্দেহ, সেটাও সন্দেহ আছে। তাদের চুপ থাকতে দেখে জাহানারা খান বলল, কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি, শুনতে পাচ্ছ না? চৈতি কাঁপা কাঁপা গলায় বলল, না না দাদু কি। আর কিছু বলার আগে আবারও রুম থেকে শব্দ এলো, প্লিজ কেউ দরজাটা খোলো, রুমের ভেতর সাপ ঢুকেছে। কথাটা জাহানারা বেগমের কানে আসতেই তিনি ঘাবড়ে গেলেন। জাহানারা খান দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দেখতে পেল দরজা বাইরে থেকে লক করা। জাহানারা খান পেছন ফিরে চৈতি আর প্রিয়া খানের দিকে কটমট দৃষ্টিতে তাকাতেই তারা অপরাধী ভঙ্গিতে নিচের দিকে চোখ নামিয়ে নিল। জাহানারা খান দ্রুত দরজা খুলে দিল। দরজা খুলতে আরও অবনী দ্রুত বেরিয়ে এলো। জাহানারা খান সার্ভেন্টকে ডেকে বলল, দারোয়ানকে লাঠি নিয়ে আসতে, রুমের ভিতর সাপ ঢুকেছে। আরশ জাহানারা খানকে জড়িয়ে ধরে বলল, জানেমান তুমি এসেছ। আমি জানতাম আমার যে কোনো বিপদে তুমি সবসময় আমাকে ছায়ার মতো আগলে রাখবে। জাহানারা খান আরশের গালে হাত রেখে আদর করে চৈতির দিকে এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা এত জোরে ছিল যে চৈতির সিটকে ফ্লোরে পড়ে গেল। প্রিয়া খান চৈতিকে ধরে দাঁড় করালো। জাহানারা খানের এমন কাজে আরশ অবাক হয়ে বলল, কি ব্যাপার দাদু, তুমি ওকে এভাবে মারলে কেন? দাদু ভাই, তুমি খুব ভালো করে জানো বিনা দোষে আমি কারো গায়ে হাত তুলি না। ওকে জিজ্ঞেস করো আমি কেন তার গায়ে হাত তুলেছি। আরশ চৈতির সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুই কি এমন করেছিস যার জন্য দাদু এত রেগে গেল? চুপ করে আছিস কেন? আনসার মি। 1 মিনিট, বাই এনি চান্স সাপটা তুই আমাদের ঘরে ঢুকিয়ে দিসনি তো? আরশের কথায় জাহানারা খান বলল, ঠিকই ধরেছ তুমি দাদু ভাই, সাপটি ওই তোমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল এতক্ষণ। হোয়াট? আরশ, বিশ্বাস কর আমি জাস্ট মজা করার জন্য। হোয়াট দ্য আর ইউ ম্যাড? সাপ কি মজা করার জিনিস? আরশ প্লিজ, তুই আমাকে ভুল বুঝিস না। ওই সাপটি তো তোকে কামড় দিত না, ওটা একটা মন্ত্রপুত্র সাপ। এই মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর? একজন এডুকেটেড পিপুল হয়ে তোর মুখে যে এসব কথা মানায় না, তুই সেটা বুঝতে পারছিস না? তোর এই মজার চক্করে পড়ে আজ কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো তার ধারণা আছে তোর? ছি ছি, আজকের পর থেকে তোকে যেন আমার চোখের সামনে তো দূরের কথা, এবারে ত্রিসীমানায়ও না দেখি, কথাটা মাথায় রাখিস। ছেলের এমন কথা শুনে প্রিয়া খানের মনটা কেঁদে উঠল। তিনি আরিশকে বলল, বাবুন রাগ করিস না বাবা, মেয়েটা ভুল করে এমন করে ফেলেছে, আর কখনো এমন ভুল হবে না। তুই প্লিজ মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না। মেয়েটা বাড়ি ছেড়ে আর কোথাও তো যাওয়ার জায়গা নেই বল। জাহানারা খান প্রিয়া খানের দিকে চোখ রাঙিয়ে তাকাতে প্রিয়া খান চুপ হয়ে গেল। মায়ের কথা আরশ বলল, বেশ, এ বাড়িতে না হয় থাকতে দিলাম, কিন্তু নেক্সট টাইম আমার চোখের সামনে যেন ওকে না দেখি। যত সব ডিসগাস্টিং। জাহানারা খান অবনীকে বলল, মিষ্টি, এই বক্সটা নিয়ে আমার রুমে গিয়ে বসো, আমি আসছি। জাহানারা খানের কথায় অবনী বক্সটি হাতে নিয়ে শুধু জাহানারা খানের রুমের দিকে চলে গেল। জাহানারা খান প্রিয়া খানকে উদ্দেশ্য করে বলল, শুধুমাত্র আমার দাদু ভাই আর আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোমাকে এবার এখন অ্যালাউ করছি। তার মানে এই নয় দিনের পর দিন তোমার এসব অনৈতিক কাজগুলোকে চুপচাপ মেনে নেব। আজকে দাদু ভাইয়ের সামনে তোমার নামটা নিলাম না, কারণ আমি জানি দাদু ভাইয়ের মনে তোমার জন্য যেটুকু সম্মান অবশিষ্ট আছে সেটুকু শেষ হয়ে যাক। তবে ভবিষ্যতেও যে চুপ করে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। আশা করি ভবিষ্যতে সেটা মাথায় রেখেই তুমি যে কোনো কাজে পা বাড়াবে। তাহলে না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রেখো। কথাটা বলে জাহানারা খান চলে এলো। জাহানারা খান যেতে প্রিয়া খান হাঁপ ছেড়ে বাঁচল। উফ, যাক বাবা, বাবনের সামনে আমার নামটা যেন যে প্রকাশ করেনি সেটাই অনেক। জাহানারা খান রুমে প্রবেশ করতে অবনী উঠে দাঁড়ালো। জাহানারা খান অবনীর প্রতিটি কাজে মুগ্ধ। তিনি অবনীকে নিজের পাশে বসিয়ে বাক্সটি খুলে গহনাগুলো নিয়ে বলল, মিষ্টি, এই যে গহনাগুলো দেখছো,
এগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, কারণ তার কাছে আমাকে এ বাড়ির যোগ্য বউ বলে মনে হয়েছিল। এরপর এই গহনা আর কারো হাতে যায়নি, কারণ তোমার শাশুড়ি মায়ের আচরণ আমার কখনোই ভালো লাগেনি। তার মধ্যে আমি কখনো কোনো গুণ দেখিনি, যা ছিল শুধু সম্পত্তির লোভ। কিন্তু তোমাকে আমার এ বাড়ির যোগ্য বউ বলে মনে হয়, তাই আজ থেকে এই গহনা আর বাড়ির চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। নিশ্চিত হতে চাই। না দাদু, এসব কি বলছেন আপনি? এসব আপনার জিনিস, আমি এগুলো নিতে পারবো না। কেন মিষ্টি, আমার দেওয়া জিনিসের মূল্য তোমার কাছে নেই, নাকি তুমি এসবে খুশি হওনি? ছি ছি, এসব কি বলছেন? আমার কাছে এগুলো আমার জীবনের চেয়েও মূল্যবান, কারণ এসবের মধ্যে আপনার মতো একজন সৎ আদর্শবান মানুষের ছোঁয়া রয়েছে। বেশ, তাহলে তুমি স্বাচ্ছন্দ্যে এগুলো গ্রহণ করো। আপনি যাতে এতবার বলেছেন, আমি আপনার কথা অমান্য করতে পারবো না, তাই আমি শুধু গহনাগুলো উপহার হিসেবে নিচ্ছি। কিন্তু এ বাড়ির চাবি আমি নিতে পারবো না। যতদিন আপনি জীবিত আছেন ততদিন এ চাবি শুধু আপনারই থাকবে। অবনীর কথা শুনে জাহানারা খান বলল, সত্যি মিষ্টি, তোমাকে যতবারই দেখছি ততবারই তোমার ব্যবহার আমাকে মুগ্ধ করে তুলছে। তারপর জাহানারা খান আলমারিতে চাবিটি তুলে রেখে আলমারি থেকে একটা শাড়ি বের করলো। এই শাড়ি আমার বিয়ের, অতি যত্নে শাড়িটিকে তুলে রেখেছিলাম। আজ দেখব তো আমার মিষ্টিকে এই শাড়িতে কেমন লাগে। কিন্তু দাদু, আমি তো শাড়ি পরতে জানি না। তাতে কি হয়েছে, আমি আছি না, আমি পরিয়ে দেব। এতক্ষণ দরজার আড়ালে থেকে প্রিয়া খানার চৈতি সবাই দেখছিল। অবনী আর জাহানারা খানকে দরজার দিকে পা বাড়াতে দেখে তড়িঘড়ি করে সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচল। জাহানারা খান আর অবনী ড্রয়িং রুমে আসতে আরশ তাদের কাছে এসে বলল, দাদু, বিদ্যুতের সাথে আর আমার কথা হয়েছে। বিদ্যুৎ আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের বাসায় আসবে। আরশের কথায় অবনী বলল, বিদ্যুৎ? আপনি কি দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন নাকি? চোখের সামনে এতগুলো লাইট জ্বলছে, মাথার উপর ভো ভো করে ফ্যান চলছে, এসি চলছে, তারপরে বলছেন বিদ্যুৎ আসবে? শাট আপ, ইডিয়েট। এই এই বিদ্যুৎ সেই বিদ্যুৎ নয়, আমার ফ্রেন্ডের নাম। আচ্ছা, তাই বলুন। আপনার বন্ধুর নাম তো দেখছি আপনার মতোই অদ্ভুত। জাহানারা খান অবনীকে শাড়ি পরিয়ে দিতে দিতে বললেন, বিদ্যুৎ আমার আরেক দাদু ভাই, রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও খুব আপন। বিদ্যুৎ আর দাদু ভাই বাল্যকালের বন্ধু। এক বন্ধু তো আরেক বন্ধুর জন্য জীবন দিতেও রাজি। মানে ওরা শুধু বন্ধু নয়, একেবারে প্রাণের বন্ধু। বিদ্যুৎকেও আমরা পরিবারের একজন সদস্য মনে করি। বিজনেসের কাজে বিদ্যুৎ দেশের বাইরে গিয়েছে, তাই তোমাদের বিয়েতে প্রেজেন্ট হতে পারেনি। বিদ্যুৎ আর আরশ সবসময় সব কিছুতেই ফার্স্ট সেকেন্ড হতো, কিন্তু বিদ্যুৎ শত চেষ্টা করে আমার দাদু ভাইকে কোনো কিছুতেই সেকেন্ড করাতে পারেনি। কথাটা বলে জাহানারা খান হেসে দিলেন। অবনীকে সাজানো শেষে জাহানারা খান অবনীকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, বাহ, আমার মিষ্টিকে তো দেখছি একেবারেই মিষ্টি লাগছে। দাদু ভাই তো আজ আমার উপর থেকে চোখই ফেরাতে পারবে না। জাহানারা খানের কথায় অবনী লজ্জা পেয়ে গেলেন। অবনী পেছনে ফিরে জাহানারা খানকে বলল, দাদু, তুমিও না, কি যে বলো তুমি। তখনই আরশ রুমে প্রবেশ করলো। আরশ যেখানে দাঁড়ানো ছিল সেই জায়গাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অবনীর দিকে তাকিয়ে রইল। অবনীও আরশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তাদের দুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাহানারা খান ঠোঁট চেপে হেসে খুব খুব করে হালকা কাশি দিল। ফলস্বরূপ দুজনেরই হুঁশ ফিরে আসে। দুজনেই লজ্জা পেয়ে গেল। অবনী তো লজ্জায় আর চোখ তুলে তাকালো না। দাদু ভাই, তুমি তো দেখছি মিষ্টির থেকে চোখই ফেরাতে পারছো না। দেখে তো মনে হচ্ছে তুমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছ। অবশ্য আমার মিষ্টিকে যা সুন্দর লাগছে না, প্রেমে না পড়ে উপায় আছে। আরও অবনীর দিকে আর চোখে তাকিয়েই জাহানারা খানকে বলল, আরে দূর দাদু, সেরকম কিছুই না, ওকে লাগবে সুন্দর। হাউ ফানি, দেখতে তো একদম পেতনির মতোই লাগছে। দেখছো না, ঘোড়ার ডিমের মতো চোখ জোড়া, টিকটিকির মতো ঠোঁট জোড়া, একেবারে জোকারের মতো লাগছে। আমি তো সেজন্যই তাকিয়ে ভাবছিলাম একটা মানুষকে এতটা ভয়ঙ্কর কিভাবে লাগতে পারে। আরশের কথা শুনে অবনীর এতক্ষণের লজ্জায় মরি মরি অবস্থা এবার রাগে পরিণত হলো। অবনী আরশের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে জাহানারা খানকে বলল, দাদু, তোমার দাদু ভাই কিন্তু আমাকে বিনা কারণে অপমান করছে।
তোমার দাদু ভাইকে বলে দাও সে নিজে যতটা নায়ক নায়ক ভাব নিয়ে থাকে, কিন্তু দিন শেষে তাকে হিরো আলমের মতোই লাগে। এই কি বললে তুমি? তোমাকে দেখতে হিরো আলমের আমাকে দেখতে হিরো আলমের মতো লাগে? তা নয় তো কি, নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আমি হিরো আলমের মতো হলেও মানুষ আমাকে তোমার হাজবেন্ডই বলবে, রানু মণ্ডলের জামাই বলবে না নিশ্চয়। আরে তোরা দুজন কি শুরু করেছিস? তোরা যদি এরকম ঝগড়া করতে থাকিস তাহলে তোদের মাঝে প্রেম ভালোবাসা তৈরি হবে কিভাবে? জাহানারা খানের কথায় দুজনে একসাথে বলে উঠল, প্রেম? তাও আবার ওর সাথে? ইম্পসিবল। দাদু তোমার দাদু ভাইয়ের মতো এরকম ঝগড়াটে ছেলেকে ভালোবাসা যায় বলে তোমার মনে হয়? ওদের দুজনের এরকম ঝগড়া করতে দেখে জাহানারা খান হতভম্ব হয়ে যায়। হায় আল্লাহ, নতুন বউ এরকম ঝগড়া করতে আমার বাবা তো দূরে থাক, দাদাও দেখেনি কখনো। এখন এমনভাবে ঝগড়া করছিস যেন তোরা দুজন দুজনকে কত আগে থেকে চিনিস। দাদুর কথা আরস বলল, চিনবো না? ওকে তো আমি হাড়ে হাড়ে চিনি। নাতির এমন কথা শুনে জাহানারা খান বিস্মিত হয়ে বলল, কি, তোরা দুজন দুজনকে আগে থেকে চিনিস? আরশের আবার হুঁশ ফিরে এলো। কি থেকে কি বলে ফেলেছে। আরশ এবার কথা ঘুরিয়ে বলল, আরে কি বোকা বোকা কথা বলছো? আগে থেকে কিভাবে চিনব? আমি তো কথার কথা বললাম। সত্যি বাবা, তোরা দুজন একই রকম বিচার মানি, কিন্তু তাল গাছটা আমার। দুজন যতই ঝগড়া করিস, কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি দুজনেরই ঝগড়ার আড়ালে লুকিয়ে আছে একটি সুপ্ত ভালোবাসা। শুধুমাত্র নিজেদের ইগোর জন্য ভালোবাসাটা দেখাতে পারছিস না, সেজন্যই ভালোবাসাটা মনের আড়ালে চাপা পড়ে আছে। দাদুর কথা শুনে আরশ বলল, দাদু, তুমি সব বিষয়ে বিচক্ষণ হলেও এই বিষয়ে ভুল বললে। আমি জাস্ট তোমার কথাতেই বিয়েটা করেছি, কিন্তু ভালোবাসা অসম্ভব। আরশের কথা কেন জানি অবনীর বুকে বাঁধল। এতক্ষণ সব মজা হিসেবে নিলেও এ কথাটা কেন জানি অবনী মানতে পারল না। কেন মানতে কষ্ট হচ্ছে তা জানা নেই অবনী। ওর তো কষ্ট পাওয়ার কথা নয়, তবুও কেন কষ্ট হচ্ছে? কেন নিজেকে বলতে ইচ্ছে হচ্ছে আর 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 পাঁচটি সম্পর্ক তাদের সম্পর্ক এক নয়, তাদের সম্পর্কে যে অন্যদের মতো স্বাভাবিক নয়, সেটা তো অবনী জানে। এমনকি অবনী নিজেও জানে তাদের মধ্যে শুধু ঝগড়াটাই মানায়। যেখানে ভালোবাসায় কোনো অস্তিত্ব নেই, সেখানে এরকম কথা শুনে কেন অবনীর এতটা খারাপ লাগছে? অবনী নিজেকে মনে মনে বলছে, বাই এনি চান্স আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছি? না না, আমাকে কিছুতেই দুর্বল হওয়া যাবে না, কিছুতেই আমি ওনার প্রতি দুর্বল হব না। অবনী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে উঠে চলে আসলো। অবনীর এমন কাজে আরশ ভেবাচাকা খেয়ে গেল। আরশ ভেবেছিল অবনী তার সাথে ঝগড়া করবে, কিন্তু সেরকম কিছুই হলো না। জাহানারা খান আরশকে বলল, এটা ঠিক নয় দাদু ভাই, অবনীকে তোমার মেনে নিতে সময় লাগবে, আমি সেটা মানছি। তাই বলে এভাবে তুমি তাকে হার্ট করতে পারো না। কথাটা বলে তিনি রুম থেকে বেরিয়ে গেল। জাহানারা খান অবনীকে নিজের কোলের উপর শুইয়ে বলল, মন খারাপ করো না মিষ্টি, দাদু ভাই একটু ওরকমই, কখন যে কি বলে বসে তার ঠিক নেই। তুমি দেখো দাদু ভাই ঠিকই তোমাকে মেনে নেবে। আমার দাদু ভাইয়ের ওপর দিয়ে যতই রাগি রাগি ভাব দেখাক, ওর মনটা কিন্তু খুবই কোমল। একদিন তোমাকে ঠিকই ভালোবাসবে, নিজের জীবনের চেয়েও বেশি। শুধু সময়ের অপেক্ষা। জাহানারা খানের কথায় অবনী একটা বিষণ্ণতার শ্বাস ফেলল, আর মনে মনে বলল, তোমার সে অপেক্ষার প্রহর কোনোদিনই শেষ হবে না দাদু। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেটা আলাদা হিসেব, কিন্তু আমার সাথে তোমার দাদু ভাইয়ের প্রণয় কখনোই হবে না। রাতের খাবার শেষে সবাই সবার রুমে গেল। অবনী রাগ করে আর রুমে গেল না। সে ভেবে নিয়েছে আরশ যেহেতু তাকে নিয়ে এতটা বিরক্ত বোধ করে, সে আর আরশের সাথে ঘুমাতে যাবে না। তাই অবনী জাহানারা খানকে বলল, দাদু, আমি একটু তোমার সাথে ঘুমাবো। আমার খুব ইচ্ছে তোমার সাথে গল্প করতে করতে ঘুমানোর। না মানে তোমার যদি আপত্তি না থাকে তাহলেই না হলে হোক, না হলে থাক। ধুরবোকা মেয়ে, আমার আবার কিসের আপত্তি থাকবে? আমি তো একাই ঘুমাই, সাথে তুমি থাকলে আমার কেন কোনো আপত্তি নেই। কিন্তু দাদু ভাই আবার যদি রেগে যায়? আরে না,
উনি কেন রাখতে যাবে? বরং আমি না থাকলে উনি শান্তিতে ঘুমাতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দরজার ছিটকিনি লাগিয়ে দে। এদিকে আরও এতক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল আর অপেক্ষা করছিল কখন অবনী আসবে। কিন্তু অবনীর আসার নাম গন্ধ নেই। আরও সেবার বিছানা ছেড়ে দরজার বাইরে গিয়ে নিজের দিক উঁকে দিল। কি ব্যাপার? মহারানীর আসার তো দেখছি কোনো হদিশ নেই। একবার কি নিচে গিয়ে দেখব? না না, যাওয়া যাবে না। পরে তো আবার দেখা যাবে অহংকারে ওনার মাটিতে পাই পড়বে না। আরস রুমের মধ্যে কিছুক্ষণ পায়চারি করলো। বেশ কিছুক্ষণ সময় পরনের পর আরস আর রুমের মধ্যে থাকতে পারল না। এদিকে অবনী আর জাহানারা খান মিলে একসাথে নানান রকম গল্প করছে। জাহানারা খান অবনীকে নিজের জীবন কাহিনী শোনাচ্ছে। তাদের নানান রকম কথার মাঝেই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। এত রাতে কে আসতে পারে ভেবেই দুজনে অবাক হলো। সে অবনী বলল, দাদু তুমি বসো, আমি দেখছি। অবনী দরজার দিকে এগিয়ে ছিটকিনি টানতেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতেই অবাক হয়ে গেল। অবনী তো ভাবতেই পারছে না সত্যি আরস এসেছে। অবনীর স্বপ্ন নাকি সত্যি তা বোঝার জন্যই নিজেই নিজেকে চিমটি কাটল। কিন্তু না, এটা তো কোনো স্বপ্ন নয়, সত্যি আরস তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু পরক্ষণে অবনী নিজেকে সামলে রুমের ভেতর চলে গেল। অবনী ভেতরে আসতে আরসও হুড়মুড়িয়ে রুমের ভেতর চলে গেল। কি ব্যাপার, রুমে না গিয়ে এখানে কি করছো তুমি? আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার ধারণা আছে? আশ্চর্য, আমি আপনাকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। এই শোনো, একদম মুখে মুখে তর্ক করবে না, চলো আমার সাথে। কথাটা বলে অবনীর হাত ধরতেই অবনী হাত ছাড়িয়ে বলল, আমি যাব না। যাব না মানে? বললাম তো আমি যাব না। আমি আজকে দাদুর সাথেই ঘুমাবো। তাছাড়া আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। আমি না থাকলে তো আপনারই মঙ্গল, আপনার শান্তির ঘুম হবে। আপনি বরং শান্তিতে ঘুমাতে যান। আমি নিজেকে আজকে দাদুর সাথেই ঘুমাবো। দাদু ভাই, মিষ্টি যখন আমার সাথে ঘুমাতে চাইছে তাহলে থাক না, একটা রাতেরই তো ব্যাপার। অসম্ভব দাদু, আমাকে এতক্ষণ ধরে যেহেতু অপেক্ষা করতে হয়েছে, আমি এমনি কিছুতেই ফিরে যাব না। আপনি বললে হলো নাকি? আমি যখন বলেছি আমি আজকে দাদুর সাথেই ঘুমাবো, তাহলে আমি দাদুর সাথেই ঘুমাবো। দাদু তোমার মিষ্টিকে বলে দাও আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। দাদু তোমার দাদু ভাইকে বলে দাও আমি কারো পছন্দের ধারি না। তুমি আমার সাথে যাবে না, তাই তো? আশ্চর্য, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? আমি তো বলেই দিয়েছি আমি যাব না। আরস আর কিছু না বলে হুট করে অবনীকে কোলে তুলে নিল। অবনী তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। আরস তাকে একটার পর একটা কাজে অবাক করিয়ে দিচ্ছে। অবনীকে কোলে তুলে আরস বলল, নিজে না থেকে গেলে কিভাবে নিতে হয় সেটা আরস খান খুব ভালো করেই জানে। কথাটা বলে আরস দাদুকে গুড নাইট বলে সামনের দিকে পা বাড়ালো। জাহানারা খান তো নাতির এমন কাজে পুরোই অবাক। তিনি নিজে নিজে বলছে, তুমি যতই অস্বীকার করো দাদু ভাই, আমি জানি তুমি মিষ্টিকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছ। হয়তো তুমি সেটা মানতে চাইছো না, মানতে চাইলেও এটা সত্যি। অবনী হাত পা ছাড়াছাড়ি করছে আর বলছে, কি করছেনটা কি? নামান আমাকে। কি আশ্চর্য আপনি, কি আমার কথা শুনতে পারছেন না? বলছি তো আমাকে নামিয়ে দিন। চুপচাপ নাড়াচাড়া বন্ধ করো। আর একটা শব্দ করলে আমি কিন্তু তোমাকে নিচে ফেলে দেব। আরসের কথা শুনে অবনীর চোখ বড় বড় করে চেয়ে রইল। অবনী আর শব্দ করল না। সে জানে আরসের উপর বিশ্বাস নেই, তাকে ফেলে দিতে দুবার ভাববে না। পরে দেখা যাবে এখান থেকে পড়লে 1 মাস বেডে শুয়ে থাকতে হবে। আরস অবনীকে বিছানায় নিয়ে শুয়ে দিল, গায়ের ওপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। তারপর দরজার ছিটকিনি লাগিয়ে লাইট অফ করতে যাবে, তার আগে অবনীর দিকে ফিরে বলল, সরি। আরসের মুখে সরি শুনে তো অবনী আরেক দফা অবাক হলো। অবনী তো বুঝতেই পারছে না তার সাথে আজ এসব কি হচ্ছে। আরস তাকে সরি বলছে, এটাও দেখার বাকি ছিল। আরস কিভাবে বুঝলো সে রাগ করে এই রুমে আসেনি? অবনীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরস বলল, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? অবাক হওয়ার মতো এত কিছু বলিনি। অবাক হব না? ভূতের গায়ে মুখে রাম নাম। আমার জায়গায় অন্য কেউ হলে সেটা মানা যায়, কিন্তু আপনার মতো অ্যাটিটিউড বয় যদি সরি বলে, তাও আবার এই প্রথম। ব্যাপারটা তো অবাক হওয়ার বিষয়ই। সত্যি করে বলুন তো, আপনার শরীর ঠিক আছে কিনা? আমি তো শুনেছি কিছু মানুষের যখন অসুস্থ হয় শরীর, তখন এরকম অদ্ভুত আচরণ করে। শাট আপ, ইডিয়েট, তোমাকে সরি বলাটাই আমার উচিত হয়নি। অবনী এবার মনে মনে বলছে,
যা বাবা, আমি কি এমন বললাম যে উনি এভাবে রেগে গেলেন? আশ্চর্য ব্যাপার, আমি কি অবাক হওয়া জিনিসে অবাক হতেও পারবো না? সত্যি বাবা, ওনার যে মাঝে মাঝে কি হয় উনিই বলতে পারেন। মাঝে মাঝে তো মনে হয় ওনার শরীরে দুটো আত্মা থাকে, একটা ভালো আত্মা আর একটা খারাপ আত্মা। যখন ভালো আত্মা সাথে থাকে তখনই ভালো আচরণ করে, আর যখন খারাপ আত্মা ভর করে তখনই আগের মতো শয়তান হয়ে যায়। না না অবনী, এনার এসব ভালো ব্যবহারে মন একদম নরম করবি না। মনের মধ্যে শক্ত মজবুত বাউন্ডারি তৈরি কর। পরে দেখা যাবে এ বেটায় তোর ছোট্ট মনটাকে এমনভাবে ভেঙে দেবে, মলম দিয়েও জোড়া লাগাতে পারবি না।